ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে, দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব জামায়াত আমির। তারেক রহমান খালেদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস, হারতে পারেন তারেক। ৩৯.৫% ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির। মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। ফ্লাইট থেকে ১১টি বিদেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কে এই দীপু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ মা বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে, ভারতের দালালি করার চেষ্টা করছে, সন্ত্রাসী, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে না। তাদের নেতারা একদিকে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন, অন্যদিকে তাদের কর্মীরা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটাই তাদের দ্বিমুখী রাজনীতি। অন্যদিকে আমরা ইনসাফের পক্ষে রয়েছি এবং এখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আগামী ১২ই ফেব্রুয়ারির পর থেকে দেশ কেমন হবে তা আপনাদের ভূমিকার উপরে নির্ধারিত হবে জানিয়ে তিনি বলেন, আমি জানি ধানের শীষের অনেক নেতাকর্মী আছেন যাদের ওপর নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা কষ্টে রয়েছেন এবং গোপনে আমাদের এসব কথা জানান। তারা এসব করতে চান না। বর্তমানে হাইব্রিড বিএনপি এসে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করছে। আপনারা তাদের কাছে যাবেন, তারা ধানের শীষের মিছিল নিয়ে গিয়ে কেন্দ্রে যাবেন ঠিকই, কিন্তু ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে। আপনারা তাদের কাছে আমার এই দাওয়াত পৌঁছে দেবেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা অবৈধ টাকার স্পর্শ থেকে দূরে থাকুন। আজ একদিন গোলামি করলে আগামী ৫ বছর রাজনৈতিক নেতাদের কাছে পোস্টিং ও বদলির জন্য দাসত্ব করতে হবে। আপনাদের বিএনপির পুলিশ, জামায়াতের পুলিশ কিংবা এনসিপির পুলিশ হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের পুলিশ হন। আমরা আপনাদের পাশে থাকব, পাহারা দেব। পুরো বাংলাদেশ আপনাদের সহযোগিতা করবে। আপনারা কলঙ্কমুক্ত হয়ে দায়িত্ব পালন করুন। হাসনাত বলেন, এই নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তির নির্বাচন, রাষ্ট্র গঠনের নির্বাচন এবং ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। আগামী ১২ তারিখ সকালে ৭:৩০ থেকে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে। সেদিনই যশোরবাসী নিজেদের বিজয় নিশ্চিত করবে। স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যারা জমি দখল করে, টেন্ডারবাজি করে, তারাই আজ আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে স্পষ্ট বোঝা যায় তারা ক্ষমতার গেলে কি করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। দাঁড়িপাল্লা ও শাপলাকলির বিজয় নিশ্চিত করতে হবে। আমরা সবাইকে নিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব। বিশেষ অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত শুধু একজন ব্যক্তির নাম নয়। হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রতীক। যশোরবাসী আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের দেখতে চায় না। আগামী ১২ তারিখে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জনগণের শক্তিতেই জয় নিশ্চিত হবে। সেদিন যশোরের সব সন্ত্রাসী ও চাঁদাবাজদের লাল কার্ড দেখানো হবে। এদিকে আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টেনে দেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি অন্যায়। দুর্নীতির জ্বর ও মূলেই ধরে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, গত ১৫.৫ বছরে ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ লুট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বিদেশে পাচার করা হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা 4টি জাতীয় বাজেটের সমান। তিনি বলেন, ওই অর্থ 18 কোটি মানুষের সম্পদ এবং তা ফেরত আনার জন্য চূড়ান্ত লড়াই করা হবে। দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি নির্যাতিত দল। ক্রিয়ার মাধ্যমে দলের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া হাজারো নেতাকর্মী নিহত ও বহু মানুষ পঙ্গু হয়েছেন বলেও দাবি করেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, সরকার পতনের পর জামায়াত পরিশোধের রাজনীতিতে নিয়ে যাবে না, তবে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তাদের আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে মিথ্যা মামলা ও মামলা বাণিজ্যের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। নারী ও যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করতে চায় দলটি। নারীদের নিরাপত্তা, মর্যাদা, সম্মান শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বরিশাল অঞ্চলের নদী ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, নদী শাসনের চেয়ে নদী সংস্কার জরুরি। সঠিকভাবে বাঁধ নির্মাণ ও নদী সংস্কার করা গেলে 1 দশকের মধ্যে এই অঞ্চলের চিত্র বদলে যাবে। জনসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামীর দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয় মুখ্য। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ, আইনের চোখে সবাই সমান থাকবে। এদিকে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডাক্তার খালেদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান সোচ্চার। জরিপ অনুযায়ী ঢাকা 17 আসনের সর্বোচ্চ 35% ভোটার ভোট দেবেন তারেক রহমানকে। জামায়াত প্রার্থী ডক্টর খালিদুজ্জামানকে ভোট দেবেন 32% ভোটার। কাকে ভোট দিবেন বলতে চান না এমন 15.1% ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি 10.7% ভোটার এবং অন্য প্রার্থীদের ভোট দেবেন 3.7% ভোটার। এছাড়াও ভোট দেবেন না 3.5% ভোটার। আসনটিতে দৈব চয়নের ভিত্তিতে নির্ধারিত 515 জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার, যাদের মধ্যে 269 জন পুরুষ ও 246 জন নারী। কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে তারেকের হেরে যাওয়ার সম্ভাবনা দেখছে জরিপকারী সংস্থাগুলো। এদিকে ঢাকা 15 আসনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান 39.5% ভোট নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন 30% ভোট। এমন পূর্বাভাসই দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার। জরিপ অনুযায়ী ঢাকা 15 আসনে 39.5% ভোটার ভোট দেবেন ডক্টর শফিকুর রহমানকে। বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন 30% ভোট। কাকে ভোট দেবেন বলতে চান না 12.1% ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি 14.4% ভোটার এবং ভোট দেবেন না 3.3% ভোটার। আসনটিতে দৈব চয়নের ভিত্তিতে নির্ধারিত 514 জন ভোটারদের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার, যাদের মধ্যে 304 জন পুরুষ ও 210 জন নারী। এদিকে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে দীপুর 3 তলার বাড়ির একটি ফ্ল্যাট থেকে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, 394টি গুলি, 8টি ম্যাগাজিন, 32টি কার্তুজ, একটি রাইফেল ও 2টি ম্যাগাজিন, 3টি চাইনিজ কুড়াল, একটি টাইগার হ্যান্টিং কমান্ডো চাকু, 2টি ওয়াকিটকি, একটি ওয়াকিটকি ব্যাটারি, 3টি পিস্তলের সাইড কভার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন ডিএমপির গুলশান জোনের ডিসি রওনাকুল আলম। তিনি জানান, অস্ত্রসহ যৌথ বাহিনী দীপুকে গ্রেফতার করেছে। অস্ত্র আইন আদালতে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানায় 2025 সালের 27 মে কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। তার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদও গ্রেফতার হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দীপু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। ওই অভিযানে যৌথ বাহিনীর 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করেছিল। পুলিশ জানায়, সুব্রত বাইন গ্রেফতার হওয়ার পর থেকে সুব্রত বাইন কারাগারে যাওয়ার পর থেকে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত সে। তার বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগ আছে। পুলিশ জানায়, সুব্রত বাইনের বিশাল অস্ত্রের ভান্ডার রয়েছে। ওই ভান্ডার নিয়ন্ত্রণ করে দীপু। 2024 সালের 5 আগস্টের পর প্রকাশ্যে আসেন সুব্রত বাইন। মগবাজারের বিশাল সেন্টারে মহড়া দিতে গিয়ে ধরা পড়েন। মেরুলবাড্ডার আবাসিক এলাকার ভেতরে থাকা একটি মাছের আড়ত থেকে দিনে কয়েক লাখ টাকা চাঁদা তুলতেন সুব্রত বাইন ও দীপু। 2025 সালের 20 মার্চ গুলশানের পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে জড়িত সুমন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াসির মাহমুদ সাইদকে গ্রেফতার করা হয়। ওই খুনের সঙ্গে দীপুর সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 2025 সালের 19 এপ্রিল রাতে হাতিরঝিল নয়টোলা মোড়ল গলির দি ঝিল ক্যাফের সামনে যুবদল নেতা মোহাম্মদ আরিফ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। ওই খুনের সঙ্গে দীপুর সংশ্লিষ্টতা পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ও তার লোকজনের কাছে আরও 15টি বড় মাঝারি অস্ত্র রয়েছে বলে বাড্ডা থানা সূত্রে জানা গেছে। সুব্রত বাইন কারাগারে যাওয়ার পর থেকে মূলত দীপু সুব্রতের চেইন কমান্ডের দায়িত্ব নেন। সুব্রত বাইনের সকল সহযোগীরা তাকে দ্বিতীয় সুব্রত বাইন হিসেবে আখ্যা দেন এবং তার নির্দেশনা অনুযায়ী ভাটারা এবং হাতিরঝিল এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। অবশেষে যৌথ বাহিনীর হাতে সে গ্রেপ্তার হয়েছিল। পুলিশ জানায়, দীপুর বাড়ি উত্তরার বাড্ডারতে হলেও সে তার বাড়িতে থাকত না। রাত হলে তার সহযোগীদের নিয়ে অপরাধ কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করত। বাড্ডা থানার সন্ত্রাসী তালিকায় সে অন্যতম ওয়ান্টেডের আসামি ছিল, কিন্তু সে দীর্ঘদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। অবশেষে তাকে যৌথ বাহিনীর আইনের আওতায় এনেছে। পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সে তার কয়েকজন সহ সহযোগীর নাম বলেছেন। তাদের ধরার জন্য যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, 90-এর দশকে রাজধানী ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করতে গিয়ে তার এবং তার সহযোগীদের হাতে একাধিক ব্যক্তি খুনের শিকার হয়। চাঁদা আদায়, বাজার দখল, দোকান দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ছিল সুব্রতের অপরাধ জগতের প্রধান কর্মকাণ্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।